গরমে সারা দেশে স্কুল কলেজ 7 দিন বন্ধ। হিট স্ট্রোকে বিভিন্ন জেলায় 4 জনের মৃত্যু, বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগ। কাল ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম। হবে 10 চুক্তি সই, সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলছেন বিশ্লেষকরা। জলবায়ু লস অ্যান্ড ড্যামেজ তহবিল পেতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বাস্তুচ্যুতরা পাবেন গুরুত্ব, জানালেন পরিবেশ মন্ত্রী। শিক্ষার্থীর মৃত্যুতে প্রশ্নবিদ্ধ চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন। বিদেশিদের নিরাপত্তা নিয়ে উদাসীনতার অভিযোগ। এবং বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড ক্লাবের পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী। ক্রিকেট ফুটবলের মতো দেশীয় খেলাকে গুরুত্ব দেওয়ার তাগিদ। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। তীব্র খরতাপে পুড়ছে দেশ। পরিস্থিতির ভয়াবহতায় 7 দিনের জন্য দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে আবহাওয়া অফিস বলছে আগামী 2-3 দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। হিট স্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা সহ বিভিন্ন রোগে ভিড় বাড়ছে হাসপাতালে। হিট স্ট্রোকে ঢাকা, পাবনা, চুয়াডাঙ্গা ও গাজীপুরে মৃত্যু হয়েছে 4 জনের। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া শিশু ও বয়স্কদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের প্রতিবেদনে। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন রাজ্যে সৃষ্ট তাপপ্রবাহের কারণে রাজধানী ঢাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেড়ে চলছে তাপমাত্রা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। শনিবার এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি রেকর্ড করা হয়েছে যশোরে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এটি অতি তীব্র তাপপ্রবাহ। এদিন ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি। বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে তাদের। গরমে মানুষই করতে পারতেছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। অ্যাক্টিভ মারলে ধরেন যে বসে থাকা নাচ্ছে, ধরেন যে যাত্রী নাই রোডে। প্রচন্ড রোদের কারণে পরাগরেণু ঝরে পড়ছে বোরো ধানের, ঝলসে যাচ্ছে গাছ। একদিকে গরম, অন্যদিকে লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। রোদের তাপ অনেক বেশি, এতে মানুষের শারীরিক সমস্যা অনেক। আমার কালকে তো মনে করেন যে জ্বর। রোদের তাপ বেশি জন্য মনে করেন ঠান্ডা হাওয়া খাইতেছি, রোদের ভিতরে মনে করেন খেত কামড় কাজ করতে যাইতে পারি না। আগামী কয়েকদিনে দেশের তাপমাত্রা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। যদি বেশিরভাগ জায়গায় থাকে, বাংলাদেশে বেশিরভাগ জায়গায় তাপপ্রবাহ, আমার সেটা শুধু মৃদু না, মাঝারিও না, তীব্র হয়ে গেছে। যদি 42-এর বেশি উঠে সেটাকে আমরা অতি তীব্র বলবো, তখন সেটা আরও ডেঞ্জার পর্যায়ে চলে যাবে। এখন আমি যদি দেখি যে সামনের 2-3 দিন মোটামুটি এই অবস্থা থাকতে পারে, তো আমি একটা ওয়ার্নিং ইস্যু আমাকে করতে হয়। তীব্র গরমে সারা দেশের হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা সহ বিভিন্ন রোগীর সংখ্যা। এ অবস্থায় শিশু ও বয়স্কদের খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের কিছু নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সেগুলো সব জায়গায় দেওয়া হবে যেন বয়স্ক এবং শিশুদের জন্য, যেন যারা বয়স্ক এবং শিশু তারা যেন প্রয়োজন না থাকলে ঘরের বাইরে না যায়। সারা দেশে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল কলেজ 7 দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদের ছুটি শেষে রোববারের পরিবর্তে 28 এপ্রিল স্কুল কলেজ খুলবে বলে জানায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের। এ কারণে অনেকে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন ফুটপাতের শরবতে। তবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সহজলভ্য এসব শরবত সৃষ্টি করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন এসব শরবত গরম থেকে সাময়িক স্বস্তি দিলেও রয়েছে নানা রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। কাঠফাটা রোদ আর তীব্র গরমে স্বস্তির জন্য ঠান্ডা শরবতের জুড়ি নেই। তবে ফুটপাতে বিক্রি হওয়া এসব সহজলভ্য শরবত স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সে বিষয়ে উদাসীন সাধারণ মানুষ। ফুটপাতের এসব শরবত ঠান্ডা করতে ব্যবহৃত বরফ কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে ধারণা নেই ক্রেতা বিক্রেতা কারোই। পথচারীরা বলছেন তীব্র গরমে তৃষ্ণা মেটাতে বাধ্য হয়েই পান করতে হচ্ছে এসব অস্বাস্থ্যকর শরবত। কারখানার থেকে আঙ্গুরে বরফ দেওয়া যায়, কোন থেকে এটাও জানি না, বরফটা দেওয়া যায়, আমরা বরফ ভালো জানি এটাই না। পানি দিয়ে কোন পানি দেওয়া তৈরি করে আমরা জানি না, কারখানা আমরা চিনি না। আমরা আনি মনে করেন বাইতুল মোকাররম উত্তর গেটে
ওইখান থেকে আমরা কিনে আনি বলে দিই আমরা আজকের দিন বরফ ভালো বরফ, সেই জন্য আমরা ওই জায়গায় টানি। প্রচন্ড গরমের কারণে খাইতেছি আর কারণ কিছু করার নাই, তারা কি দিতেছে এটা তারাই জানে, এটা আমি বলতে পারতেছি না। বরফের জন্য মাছের টাকা একই কিনা সেটা আমার জানা নেই। বরফের কারখানায় গিয়ে দেখা যায় সম্পূর্ণ নোংরা ও অস্বাস্থ্যকর উপায়ে প্রস্তুত করা এসব বরফ একই সাথে পচনশীল দ্রব্য সংরক্ষণের কাজে ও শরবতে ব্যবহারের জন্য বিক্রি করা হচ্ছে। আমার বরফকে কোন কামে লাগায় হেইরা আমার দরকার নাই। ওই যে রিকশাওয়ালা নিয়ে গায়ের ভিতরে ডলতাছে, এটা কি আমার কইয়া নিতেছে? আরেকবারে গোস্তে মারতাছে, আরেকবারে মুরগি মারতাছে, আরেকজন নিয়ে বাসায় নিয়ে মনে করেন ইফতারি খাইতেছে, আরেকজন শরবত বেচতেছে, আবার দেখা গেছে আরেকজন আইয়া মনে করেন মানুষ মারা গেছে, জরুরি ব্যাপার, উনি লাশে ব্যবহার করতেছে। ফুটপাতে তৈরি হওয়া এসব শরবত পানে পানিবাহিত বিভিন্ন রোগ, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস হওয়ার পাশাপাশি ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা। পানিগুলা পরিশোধিত না, বরফটাও ঠিক মতো পরিশোধিত পানি দিয়ে তৈরি করা না, যার ফলে এর মধ্যে পোকামাকড় বসতেছে, মাছি বসতেছে, তাতে করে মানে বহু ধরনের রোগ হওয়ার সম্ভাবনা। এই শরবত বা পানীয় বানানোর জন্য যে পানিটি ব্যবহার করা হয় এটি মোটেই নিরাপদ এবং সুপেয় নয়। যে বরফটি মেশানো হয় সেই বরফটিও কিন্তু মানুষের খাবার জন্য তৈরি করা হয় না, এটি ইন্ডাস্ট্রিয়াল ইউজ বা অন্য কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়। এটিতেও নিরাপদ এবং সুপেয় পানি ব্যবহার করা হয় না। এছাড়া এই শরবতগুলোকে মিষ্টি করার জন্য চিনির বদলে বেশিরভাগ ক্ষেত্রেই ঘন চিনি নামে এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, যেটিও শরীরের জন্য কোনো মতেই স্বাস্থ্যকর না। এভাবে সরাসরি ট্যাপের পানি দিয়ে তৈরি হওয়া বরফ সাধারণত ব্যবহৃত হয় মাছ সহ পচনশীল দ্রব্য সংরক্ষণে। তবে এই বরফ দিয়েই তৈরি হচ্ছে ঠান্ডা শরবত, যা মানবদেহে তৈরি করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। শাহিদুজ্জামান শাকিব, দেশ টিভি, ঢাকা। তীব্র গরমে বরগুনায় ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্ত অধিকাংশ নারী এবং শিশু। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মোসার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা জেলা সদর হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোয় বেড়েছে ডায়রিয়া রোগী। শয্যা সংকটে রোগীদের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। গেল 15 দিনে 615 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবশেষ 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 160 জন। বেশি রোগীর চাপে নানামুখী সংকটের কারণে স্বাস্থ্যকেন্দ্রগুলোয় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। বাচ্চার ছেলেনটুকুই পেয়েছে, এছাড়া যাবতীয় সবই আমার কেনা লাগছে। আর আমার মেয়ের জ্বর, বমি, পাতলা পায়খানা। রুগী এই বেড তো নাই, তারপরে ভিতরে আর বাইরে বারান্দায় মানে রুগীর জন্য হাঁটাও যায় না। এত গরমে রুগীর যে ফ্যানের প্রয়োজন, ফ্যান কেউ বাসা থেকে আনে, কেউ ক্রয় করে, এইভাবে চলতেছে। আইসা বেড পাওয়া যায় না, পরে ফ্যান নাই। উদ্বেগজনক হারে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। বরগুনায় ডায়রিয়া এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আমরা আছি। এই মুহূর্তে 115 জন পেশেন্ট ইনডোরে ভর্তি আছে। স্যার আউটডোরও সবসময় ডায়রিয়ার পেশেন্ট প্রতিদিন আসছে। আমাদের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। আমাদের 250 বেডের হসপিটাল, 383 জন রোগী আজকে ভর্তি আছে এবং আমাদের পর্যাপ্ত স্যালাইন আছে। চিকিৎসার এসব কোনো সমস্যা নেই, কিন্তু রোগীর সংখ্যা বেশি থাকায় আমাদের ডাক্তারদের কষ্ট হচ্ছে। প্রতিদিন বরগুনা সদর হাসপাতালে ডায়রিয়া রোগী সহ 1000-এরও বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। 2 দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তার সফরে জ্বালানি, জনশক্তি, রপ্তানি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে প্রায় 10টি চুক্তি, সমঝোতা, স্মারক সইয়ের প্রস্তুতি নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফরের মাধ্যমে দুদেশের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ বিশ্ব রাজনীতির জটিল সমীকরণের মুহূর্তে তাৎপর্যপূর্ণ এক সফরে ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 20 বছর পর কাতারে কোনো আমিরের আগমনকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা সফরকালে কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশের মধ্যে জ্বালানি, জনশক্তি, রপ্তানি, ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী কাতারের শীর্ষ নেতার এই সফর দুদেশের মধ্যে রাজনৈতিক সহযোগিতা প্রেক্ষাপটে আনতে পারে নতুন মাত্রা। আলোচনায় প্রাধান্য পাবে মধ্যপ্রাচ্য পরিস্থিতিও। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতিটি দেশে আমাদের বিরাট স্বার্থ আছে, তাদের সব চিন্তা ধারণা ধ্যান ধারণার সাথে চিন্তা ভাবনার সাথে হয়তো আমাদের মিল অনেক ক্ষেত্রে নেই, তাতে আমাদের কিছু আসে যায় না। তারা নিজেদের পথে চলবেন, আমরা আমাদের পথে চলবো, কিন্তু আমাদের স্বার্থ আছে প্রত্যেক জায়গাতে, তাদেরও স্বার্থ আছে। বাণিজ্যিক সম্পর্কের একটি জায়গা দেখার বিষয় আছে, সেটি একটি দিক। আরেকটি হচ্ছে যে আমরা যদি শ্রমবাজারের কথা চিন্তা করি, মধ্যপ্রাচ্যে চলমান সংকটে শ্রমবাজার সুরক্ষিত রাখা সহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক উন্নয়নে এই সফরকে অনন্য উচ্চতায় নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটা যদি কোনো একটা ব্যবস্থা করা যায় যে ঠিক ওই কফিলের মাধ্যমে গিয়ে তার যেখানে ইচ্ছা সেখানে তিনি তাকে দিলেন কাজে, এরকম না করে যদি সরাসরি কিছু নিয়োগের ব্যবস্থা করা যায়, যেখানে আসলেই হয়তো ইংরেজি জানার খুব বেশি প্রয়োজনও নেই, তাহলে কিন্তু এটা বিরাট উপকার হতে পারতো কর্মীদেরও এবং আমাদের রেমিটেন্সের পরিমাণও বাড়তে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর মধ্যে শ্রম অভিবাসন বা বিশেষ করে অন্য দেশ থেকে আসা শ্রমিকদের অধিকার রক্ষার ক্ষেত্রে বেশ কিছু আইন নীতিমালা তারা প্রণয়ন করেছে, যেগুলো দৃষ্টান্তমূলক। তো সেই জায়গা থেকে এক ধরনের মেসেজ হতে পারে যে বাংলাদেশের যে শ্রমিকরা বিদেশে গিয়ে বিশেষ করে কাতারে গিয়ে কাজ করার কথা ভাবছে, তাদেরকে আশ্বস্ত করা সরকারের মাধ্যমে যেন সেই শ্রমবাজারটা সংকুচিত না হয়। মার্চে কাতারের সঙ্গে যে প্রতিরক্ষা সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, তার আলোকে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কাতারে কাজ করার বিষয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। জলবায়ু লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পেতে সব প্রস্তুতি সম্পূর্ণ হবে জুনের মধ্যেই। আবেদনে জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠী গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সাব্বির হোসেন চৌধুরী। আর বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথমে রাখতে বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত দিয়ে আবেদনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। নোয়াখালীর হাতিয়ায় বাড়ি ছিল ইমরান হাসানের। 2009 সালে ঘূর্ণিঝড় আইলায় বাবাকে হারানোর পর মাকে নিয়ে যান বেগমগঞ্জে। বাড়িটাও চলে গিয়েছিল ভাঙনে। মা গার্মেন্টসে চাকরি নেয় আর নিজে শিশু শ্রমের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যান। 2009 সাইক্লোন আইলাতে গিয়ে বাবা মারা যায় এবং আমার ফ্যামিলি সব মাইগ্রেন্ট করে চলে আসে শহরে। তখন দেখেছি যে আমি কন্টিনিউয়াসলি যে আমার ফ্যামিলি কষ্ট করতেছে। মাইগ্রেন্ট করার পরে মানুষের লাইভলিহুড থেকে শুরু করে জীবনযাত্রার মান, তারপর বাসস্থান এবং শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই হুমকি স্বরূপ হয়ে যায়। ইমরান এখন কাজ করছেন জলবায়ু যোদ্ধা হিসেবে। নিজের ক্ষতির ন্যায্যতা ফিরে পেতে অংশ নিয়েছেন 2টি জলবায়ু সম্মেলনে। ইমরান এবার খুশি, কারণ লস অ্যান্ড ড্যামেজ ফান্ড তৈরি হয়েছে এবারের সম্মেলনে। সাফার হচ্ছে, তাদের জন্য কি কাজ করা যায়, আমি ভলেন্টারি কাজ শুরু করি। আর এই ফান্ড পেতে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ জুনের মধ্যেই আবেদনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবেন বলে জানান পরিবেশ মন্ত্রী সাব্বির হোসেন চৌধুরী। আমরা আবেদন করার জন্য প্রস্তুতিটা আমরা একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব, কারণ লস অ্যান্ড ড্যামেজ যে তহবিল গঠন করা হয়েছে সেটা হয়তো এই বছরের শেষের দিকে সেটা চালু হবে, মানে আবেদন তারা গ্রহণ করবে। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে আবেদন যখন তারা গ্রহণ করে তখন বাংলাদেশ যেন প্রথম দেশগুলোর একটা অন্যতম হয়। আবেদনে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়টি বেশি গুরুত্ব পাবে বলেও জানান তিনি। স্থানচ্যুত হচ্ছে, আমরা যেটা বলি যারা ক্লাইমেট রেফিউজি, যে নদী ভাঙ্গনের কারণে বা বিভিন্ন জলবায়ুর যে নেতিবাচক প্রভাব আছে, তাদের বিষয়টা আমরা দেখছি। আমার মনে হয় সেটা আমাদের একটা অন্যতম প্রায়োরিটি হবে। আর উন্নয়ন কর্মী ও জলবায়ু বিশেষজ্ঞরা জানান, সময় ঘনিয়ে আসায় অতি দ্রুত বিজ্ঞান ভিত্তিক তথ্যপত্র দিয়ে আবেদন করতে হবে। এই তহবিলটা যত সহজে এবং যত তাড়াতাড়ি পারা যায় ওখান থেকে টাকা দিয়ে দেওয়া হোক, যেন মানুষগুলো এই যে জলবায়ু পরিবর্তন দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এইগুলো কিছুটা হলেও অ্যাড্রেস করতে পারে। আমাদের যথেষ্ট বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্তের প্রস্তুতি এখনো পর্যন্ত আমাদের নেই, ফলে ক্ষতিপূরণ দাবি করতে হলে আমাদের নিজেদের আগে ভ্যালিডেটেড তথ্য উপাত্ত নিয়ে নিজেরা আগে প্রস্তুত হতে হবে, তারপর আমরা সেটি বৈশ্বিক দরবারে নিতে পারবো। আগামী জলবায়ু সম্মেলনের আগেই সব প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিরুদ্ধে। সম্প্রতি মধ্যরাতে পতেঙ্গার আউটার রিং রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিদেশি শিক্ষার্থী লাওসের নাগরিক ফুডফাপন বুমবাম জেইটলা। রাত 9টার পর ক্যাম্পাসের বাইরে যাওয়ার বিধান না থাকলেও কিভাবে গভীর রাতে পতেঙ্গায় গেলেন ওই শিক্ষার্থী তা নিয়ে নানা আলোচনা। চট্টগ্রাম থেকে এ.কে.এম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আলনোমান। সোমবার মধ্যরাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফেরার পথে দ্রুতগতির পাজেরো গাড়ি ধাক্কা খায় সড়ক বিভাজকে, আর তাতেই মৃত্যু হয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিদেশি শিক্ষার্থী ফুডফাফন বুমবাম জেডলার। আহত হন গাড়িতে থাকা আরো দুজন। কিন্তু কি ঘটেছিল সেই রাতে? প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, মধ্যরাত পর্যন্ত পতেঙ্গা সি বিচে ওই তিনজন মদ্যপান করেন। পরে ব্যক্তিগত পাজেরো গাড়ি চট্ট মেট্রো ঘ 11, 14, 21 করে ফিরছিলেন শহরে, কিন্তু মদ্যপ অবস্থায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই ঘটে দুর্ঘটনা। ঘটনার পর পতেঙ্গা থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করেছে। ওই পাজেরো গাড়ির চালক মারুয়ান সিহাব ওরফে ইয়ামকে অভিযুক্ত করে একটি মামলা হয়েছে। খোঁজ খবর নিয়ে জানা যায় সে আসলে এশিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট। এই বিষয়ে আমার থানায় একটা সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে ড্রাইভারের বিরুদ্ধে। মামলাটা তদন্তাধীন এবং আসামি গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা যে শুধুমাত্র ডেড বডি পেয়েছি, বাকি দুজনের খোঁজ আমরা এখনো পাইনি, তবে পেয়ে যাব খুব শীঘ্রই। তবে দুর্ঘটনার পর প্রশ্ন ওঠে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিয়ম অনুযায়ী রাত 9টার পর কোনো বিদেশি শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হওয়ার সুযোগ নেই। তাহলে ওই শিক্ষার্থী কিভাবে গেলেন ক্যাম্পাসের বাইরে? এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়টির বিদেশি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। যেসব ছাত্রীরা বিদেশ থেকে আসছে তাদের আগেই বলেছে, তাদের সোশ্যালাইজেশন কিন্তু আমাদের দেশীয় আইন কানুন রীতিনীতি আর মূল্যবোধের মধ্য দিয়ে হয় নাই। সুতরাং তাদের চলবার প্রক্রিয়াটাকে আপনি কতটুকু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন সেটাও একটু প্রশ্নবোধক। আমাদের যে আইনি প্রক্রিয়া আছে, পুলিশ বিভাগ আছে, তাদের দায়িত্ব হচ্ছে এখন গভীরভাবে বস্তুনিষ্ঠভাবে এটা তদন্ত করা। বিদেশি নারী শিক্ষার্থী নিহতের ঘটনা ও মধ্যরাতে ওই শিক্ষার্থী বাইরে কিভাবে গেল এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। মশায় অতিষ্ঠ ময়মনসিংহ নগরী বাসিন্দারা দিনের বেলাতেও জ্বালাতে হয় কয়েল, নির্বিকার সিটি কর্পোরেশন। ফুটবল, ক্রিকেটের মতো দেশীয় খেলাকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীতে এ কথা বলেন তিনি। জানান, আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে খেলাধুলাকে উৎসাহিত করেছে। বিস্তারিত শামিমা আক্তারের রিপোর্টে জানাচ্ছেন জুবাইর রাজিন। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের 11তম আসরের ফাইনাল। খেলা উপভোগে স্টেডিয়ামের দর্শক গ্যালারিতে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 50 মিনিট খেলা হওয়ার কথা থাকলেও গরমে ম্যাচের সময় 10 মিনিট কমানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 3 গোলে হারিয়ে বঙ্গমাতা গোল্ড কাপে শিরোপা ছিনিয়ে নেয় লালমনিরহাটের পাটগ্রামের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেনাবাহিনী প্রধান এবং মাননীয় সকালে একই মাঠে রংপুরের মিঠাপুকুরের তামিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-1 গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা জেতে জামালপুরের মাদারগঞ্জের চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল এবং সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে ছেলে মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করেছে। আমি যখনই সরকার এসেছি তখনই আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরও বেশি অনুরাগী করতে। কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। দেশীয় খেলায়ও গুরুত্ব দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। বলেন, এর মাধ্যমেই ছেলে মেয়েদের মেধা আরও বিকশিত হবে। আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহ হয়, আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে।
সব উপজেলায় আওয়ামী লীগ সরকার খেলাধুলার ব্যবস্থা করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। আগুনে বা অ্যাসিডে পোড়া, আঘাত বা জন্মগত বিকলাঙ্গ রোগীদের রিকনস্ট্রাকটিভ বা প্লাস্টিক সার্জারির মাধ্যমে সুস্থ করে তুলছেন হাঙ্গেরির একদল চিকিৎসক। সিরাজগঞ্জ কামারখন্দের খোকন মেমোরিয়াল হাসপাতালে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে চিকিৎসা পেয়ে খুশি রোগী ও স্বজনরা। আর আয়োজকরা বলছেন, দরিদ্র রোগীদের মুখে হাসি ফোটাতে প্রতি বছর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিরাজগঞ্জ প্রতিনিধি সায়েম উদ্দিনের প্রতিবেদন। হাঙ্গেরি থেকে সিরাজগঞ্জে এসেছে একদল চিকিৎসক। আগুনে বা অ্যাসিডে পোড়া, জন্মগত বিকৃত বা বিকলাঙ্গদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন তারা। আগামী 27 এপ্রিল পর্যন্ত হাঙ্গেরির বিখ্যাত প্লাস্টিক সার্জন ডাক্তার প্রেক পাতাকের নেতৃত্বে চিকিৎসা চলবে সিরাজগঞ্জের কামারখন্দের খোকন মেমোরিয়াল হসপিটালে। রোগী এবং রোগীর অভিভাবকেরা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা এখানে বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় খুশি তারা। বাহিরের ডাক্তার অনেক ভালো, অনেক সুচিকিৎসা চলতেছে এবং কি পরিবেশটাও সুন্দর আছে, আমাদের খুব ভালো লাগছে, বাচ্চাও সুস্থ আছে। সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে, তো সেই জন্য এই খোকন মেমোরিয়াল হসপিটালে আমি এসে চিকিৎসা করাই। বর্তমান আমি আগের চেয়ে অনেক ভালো। হাঙ্গেরির 12 জন বিশেষজ্ঞ সার্জনের সাথে দেশে 10 জন সার্জন মিলে প্রতিদিনই রোগীদের অপারেশন করা হচ্ছে। রেজিস্ট্রেশনকৃত সকল রোগীকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে শিশুদের এখানে প্রাধান্য দেওয়া হবে বলে জানান হাঙ্গেরির চিকিৎসক দলের প্রধান। It's mainly on burn patients, especially children's burns also with congenital malformations. We are trying to help the local community and we enjoy a great hospitality here from the locals. আয়োজকরা জানান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাংলাদেশ দরিদ্র রোগীদের জন্য তারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। প্রতি বছর তারা বাংলাদেশে এসে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে। এ পর্যন্ত প্রায় 200 রোগী এনলিস্টেড হয়েছে, আজকে থেকে অপারেশন করা শুরু করেছে এবং আজকে 9টি অপারেশন করেছে। আগামী 2 সপ্তাহ তারা থাকবে এবং আমরা আশা করছি শতাধিক রোগীর তারা অপারেশন করবে এবং কয়েকশো রোগী তারা চিকিৎসা সেবা প্রদান করবে। এগুলো সম্পূর্ণ তারা বিনামূল্যে করছে। এবছর শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করবে হাঙ্গেরির চিকিৎসক দল। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত আসনে ভাগ বসাতে মরিয়া বিজেপি, কংগ্রেস, সিপিএম এ নাখোশ সংখ্যালঘুরা। ময়মনসিংহ নগরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা আর অপরিচ্ছন্ন ডোবা নালায় বাড়ছে মশা উপদ্রব। দিনের বেলাতেও কয়েল জ্বালানো, জানালা বন্ধ রাখা ছাড়া বাসা অফিসে টেকা দেয়। এ নিয়ে সিটি কর্পোরেশনের জোর তৎপরতা দেখা না গেলেও নিজেরাই বাড়ির চারপাশ পরিষ্কার করে ওষুধ ছিটাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু সহ মশাবাহিত রোগ ঠেকাতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মানুষকে সচেতন করতে হবে। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। নগরীর 33টি ওয়ার্ডে অন্তত 10 লাখ মানুষের বসবাস। শীত শেষে গরমের শুরুতে প্রতি বছরের মতো এবারও বেড়েছে মশার উপদ্রব। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে মশা। বাসাবাড়ি, দোকানপাট, অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানেও মশার যন্ত্রণায় অতিষ্ঠ সবাই। নিয়মিত খাল ও নালা পরিষ্কার না করায় আবর্জনার স্তূপে মশা বৃদ্ধি পাচ্ছে বলে জানান সাধারণ মানুষ। মশা একবার বেড়া ধরে বেঙ্গলের মতো ট্রেন বদ্ধ হয়ে গেছে না, এই কারণে মশা কোনাকানি চিপা চাপা দেওয়া প্রচুর মশা। কোনোভাবে বাইরে বসার সুযোগ নাই, তারপর ঘরেও থাকার সুযোগ নাই। সন্ধ্যার পর তো একবার অসহ্য। সিটি কর্পোরেশন থেকে মানে আমি এখানে 2 বছর আছি, তো একদিনে 2 দিন আসছিল। কয়েলের অনেক দাম, যে কারণে অনেকে তো কয়েলও বেশি ব্যবহার করতে পারে না। মশার উপদ্রব না কমায় ছিটানো ঔষধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক নেতাকর্মীরা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঔষধ প্রয়োগে নয়, ডেঙ্গু প্রতিরোধে বাড়াতে হবে মানুষের সচেতনতা। ধোঁয়াটা কতটুকু কার্যকর, এর ভিতরে যে ওষুধটা প্রয়োগ করার কথা, এইটার গুণগত মান কি, এটি আমার মনে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আরেকটু তদারকি দেখভাল করে নাগরিকদের উপদ্রব থেকে বাঁচানোর উদ্যোগ নেওয়াটার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ডেঙ্গু মশার বিস্তার এটি থামানো সম্ভব হচ্ছে না। আমাদের পরিবেশের ব্যাপারেও সচেতন হতে হবে। আমাদের এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটির ফলাফল আমরা সরাসরি পেতে শুরু করেছি।
এই বিষয়গুলো আমাদের জন্য খুবই ভয়াবহ। আর সেই সাথে সাথে আমাদের স্বাস্থ্যগতভাবে বেশি সচেতন হতে হবে, যাতে করে ডেঙ্গুতে আক্রান্ত হলেও যেন আমাদের মধ্যে সেই প্রতিরোধ করার সক্ষমতাটি থাকে। নগরীতে ডেঙ্গু প্রতিরোধ এবং মশা নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী ওয়ার্ডগুলোতে লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড ওষুধের পাশাপাশি সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। জনগণকে সচেতন করার লক্ষ্যে আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রত্যেক বাড়িতে বাড়িতে লিফলেট পৌঁছে দিচ্ছি এবং জনগণকে সচেতন করার জন্য কাজ করছি। আমাদের স্কুল ভিত্তিক প্রোগ্রাম আছে, স্টুডেন্টদেরকে সচেতন করা, এবং আমাদের বিভিন্ন বাসাবাড়িতে লার্ভা শনাক্তকরণ টিম কাজ করছে। 4 বছরে মশা নিধনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ব্যয় হয়েছে 4,42,26,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম বিপাকে কুষ্টিয়ার নিম্ন ও মধ্য আয়ের মানুষ। আয় ব্যয়ের সমন্বয় করতে দিশেহারা তারা। তীব্র গরমের কারণে কমেছে আয়। এ কারণে পরিবার নিয়ে দুবেলা খাওয়া এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ না নিলে সংকট আরও বাড়বে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাদবাজার এলাকার হেলাল শেখ পেশায় তিনি একজন রিকশা চালক। 7 বছর ধরে রিকশা চালিয়ে 3 সদস্যের পরিবার নিয়ে ভালোভাবেই চলছিল তার সংসার। তবে গত কয়েকদিনের তীব্র দাবদাহে কমেছে তার আয়। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্ত্রী সন্তান নিয়ে 3 বেলা খেয়ে পড়ে বেঁচে থাকাই এখন তার বড় দায়। আয় ব্যয়ের সমন্বয়হীনতাই পড়েছেন চরম বেকায়দায়। এই রোদে তো ভাড়া হচ্ছেই না, ভাড়াতে আর বাজারে গেলে পরে বাজারের দাম বেশি। এই হলো কাহিনী, তা আমরা পেট চালাবো কিভাবে? তীব্র দাবদাহ ও দ্রব্যমূল্যের চাপে রিকশা চালক হেলালের মতো কুষ্টিয়ার অধিকাংশ নিম্ন আয়ের মানুষেরই একই অবস্থা। বেঁচে থাকার জন্য 3 বেলা খাওয়াই যেন এখন তাদের কাছে বিলাসিতা। এই রোদে কাম করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এখন কাম না করে পারা যাচ্ছে না। কিন্তু দ্রব্যমূল্যের দাম সব বেশি। প্রত্যেকটা জিনিসের যদি এরকম ভাবে মূল্য বৃদ্ধি হয়, মানে দিনের পর দিন এটা বাড়ছে, কমের কোনো লক্ষণ নাই, আমাদের জন্য খুবই একটা কঠিন বিষয়। চাউল ডাউল সব জিনিসেরই দাম বাড়ছে। এই ছোট কর্মচারী, ছোট চাকরি যারা করে তাদের তো বেতন বাড়েনি, তারা তো না খেয়ে মরবে যে অবস্থা সরকার করছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোকে আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। তা না হলে নিম্ন আয়ের মানুষের সংকট আরও বাড়বে। শুধুমাত্র লোভ এবং লালসার বশীভূত হয়ে বিস্তর এক ভোক্তা শ্রেণীকে ক্ষতবিক্ষত করতে, পকেট খালি করার জন্যই যেন উঠে পড়ে লেগেছে এক শ্রেণীর ব্যবসায়ীরা। সরকারের কাঠামোতে মাঠ পর্যায়ে যে পরিমাণ লোকবল আছে, দপ্তর আছে, অধিদপ্তর আছে, তারা প্রতিযোগিতায় টিকছে না। আর বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্যের বাজার সহনশীল রাখতে সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন তারা। নিয়মিত যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং এর যে কাজ, বাজার তদারকিটা করা এবং সকালবেলায় সেই প্রাইসগুলো রিসার্চ করে যদি হেরফের হয় তাদেরকে নোটিফিকেশন করা। যথেষ্ট মোবাইল কোড করেছি এবং জরিমানাও করেছি। এই কার্যক্রমটা আমাদের অব্যাহত থাকবে এবং আমরা যারা অসাধু ব্যবসায়ী এই পায়চারের সাথে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। প্রকৃতির সংকট হয়তো কিছুদিনের মধ্যে নিরসন হবে, তবে মানুষের সৃষ্টি দ্রব্যমূল্যের বাজারের এমন অগ্নিমূর্তি আদেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সাধারণ মানুষ অনেকটাই সন্দিহান। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বিশ্বজুড়ে সমালোচনা সত্ত্বেও ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক এবং মানবিক সহায়তার জন্য 2টি বিল পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। বহুল আলোচিত বিলগুলো যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ভোটাভুটির পর অনুমোদন দেন মার্কিন আইন প্রণেতারা। গাজায় চরম বিপর্যয়ের মধ্যে ইসরায়েলের জন্য $26 বিলিয়ন একটি বিল পাশ হয়। এর পক্ষে ভোট পড়ে 311টি, বিপক্ষে পড়ে 112টি ভোট। এতে ইসরায়েলকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো এবং মানবিক কার্যক্রমে সহায়তা করবে জো বাইডেন প্রশাসন। একই দিন ইউক্রেনের জন্য পাশ হয় $60.8 বিলিয়ন সামরিক সহায়তা। প্রতিনিধি পরিষদে এই বিল পাশের ঘটনায় বাইডেনের বড় বিজয় হিসেবে দেখছেন অনেকে। পাশ হওয়ার জন্য এখন সিনেটে উঠবে। ভারতের লোকসভা নির্বাচন ঘিরে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। সংখ্যালঘু ভোট ব্যাংক নিজেদের দখলে পেতে নিচ্ছেন নানা কৌশল। মুসলিম দলগুলো সাংগঠনিক দুর্বলতা আর কোন্দলকে সঙ্গী করে কতটা নিজ সম্প্রদায়ের কণ্ঠস্বর হতে পেরেছে তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। রায়হান কবির শুভ্র, ডেস্ক রিপোর্ট।
ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই ধর্মীয় বিভাজন নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। সংখ্যালঘু ভোটার সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে, সেখানেও ধর্মীয় বিভাজনের অভিযোগ সংখ্যালঘু ভোটারদের মাঝে। 24 লোকসভা নির্বাচনে বেশি আসনে জয়ী হতে ভারতীয় জনতা পার্টি বিজেপির টার্গেট উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 13টি মুসলিম অধ্যুষিত আসন। সেই লক্ষ্যে সংখ্যালঘুদের মন জয় করতে নরেন্দ্র মোদী ও অমিত শাহর নির্দেশে সংখ্যালঘু মোর্চা ধর্মগুরুদের দলে টানার পাশাপাশি একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে বিজেপি। তবে মুজাফফরনগরের দাঙ্গার ঘটনা এখনো ভুলতে পারেনি উত্তরপ্রদেশের মুসলিম সম্প্রদায়। ফলে কথার ফুলঝুরি নয়, শান্তির নিশ্চয়তা চান তারা। আমাদের চাকরি থাকুক বা না থাকুক, আমরা যেন আমাদের দরজা খোলা রেখে ঘুমাতে পারি। আমরা শান্তিতে থাকতে চাই। ঐতিহাসিকভাবে মুসলিমদের কাছে জনপ্রিয়তার পাল্লা ভারী কংগ্রেস ও সিপিএম এর। তবে সেই দিন এখন বদলে গেছে। গত কয়েকটি নির্বাচনের বিশ্লেষণে দেখা যায় এসব দল থেকে মুখ ফিরিয়েছে মুসলিম ভোটাররা। और प्रेस पर दबाव डालकर खरीदकर ये 180 पार नहीं होने जा रहा है। এর মধ্যেই দেশজুড়ে মুসলিম প্রধান অনেক দলও গড়ে উঠেছে। তালিকায় রয়েছে দক্ষিণে মুসলিম লীগ ও ইত্তেহাদুল মুসলিমিন, আসামে ইউপিডিএফ, জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কংগ্রেস পিডিপি। দলগুলো আঞ্চলিক ঘরানার হলেও মুসলিম স্বার্থ রক্ষায় সোচ্চার, যদিও এখন সেভাবে ভোট টানতে পারছে না দলগুলো। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্বে নিজেদের জড়াতে চায় না যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের দাবি করেছেন ইরানের ইস্পাহান প্রদেশের হামলায় ওয়াশিংটনের কোনো হাত নেই। এদিকে এক শীর্ষ সামরিক কমান্ডারের হুঙ্কার, ইরানের দিকে চোখ তুলে তাকালে পরিণতি আগের চেয়ে ভয়াবহ হবে। আরো জানাচ্ছেন লুৎফুর কবির। শুক্রবার জুম্মার নামাজের পর ইরানের রাজধানী তেহরানের রাজপথে ঢল নামে সাধারণ মানুষের। ইসরায়েলের ড্রোন হামলার প্রতিবাদে ক্ষোভ জানান বিক্ষুব্ধরা। নারী ও শিশুদেরও অংশ নিতে দেখা যায় এই বিক্ষোভে। ইসরায়েলি বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের ছবি নিয়ে উপহাস করেন তাদের অনেকেই। ইসরায়েলকে সাবধান হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার। আমাদের আকাশে বিপজ্জনক বস্তু দেখা মাত্রই ভূপাতিত করতে প্রস্তুত আছে বাহিনী। বস্তুগুলো সন্দেহজনক ছিল, কিন্তু বড় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আমাদের। ফের যদি ইহুদিবাদী শাসক ভুল করে তাহলে এর জবাব হবে তীব্র। ইরান ইসরায়েলের চলমান উত্তেজনার প্রশমনে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে শুক্রবার ভোরে ইরানের ইস্পাহানে তেল আবিব যে হামলা চালায় তাতে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে দাবি করেন তিনি। ওই আক্রমণাত্মক পদক্ষেপে কোনোভাবেই জড়িত ছিল না যুক্তরাষ্ট্র। যে বিষয়টি নিয়ে কাজ করছি তা হলো উত্তেজনা নিরসন করা, যে কোনো সম্ভাব্য দ্বন্দ্ব থেকে উভয় পক্ষকে দূরে রাখা। সম্প্রতি ইসরায়েল বড় ধরনের হামলার মুখে পড়ে, তাদের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে। ইরান ও ইসরায়েলের রেষারেষি বন্ধে সোচ্চার খোদ ইসরায়েলের বাসিন্দারাই। দুপক্ষের পাল্টাপাল্টি আক্রমণে উদ্বিগ্ন সাধারণ মানুষ। We have to wait and to see what will come. We are very worried about the situation. তবে ইরান ইসরায়েল ইস্যুতে জুম্মার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নে ভিন্ন কথা বলেছেন তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান। İsrail farklı şeyler söylüyor. দেখুন, এই মুহূর্তে ইসরায়েল ও ইরানের কর্তৃপক্ষকে নানা ধরনের বিবৃতি ও বক্তব্য দিতে দেখা যাচ্ছে। কোনো পক্ষের বক্তব্যকেই আপনি সত্যি বলে দাবি করতে পারেন না। Konuyla ilgili de gerçekten şöyle গেল 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন হতাহত হন। এ নিয়ে পাল্টা ইসরায়েল অভিমুখে আক্রমণ চালায় ইরানি বাহিনী। জবাবে ইসরায়েলও ইরানের পারমাণবিক অধ্যুষিত ইস্পাহান প্রদেশে ড্রোন হামলা চালায়। এ নিয়ে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।